আগ্রাসী বন্যায় পানির নিচে 11 জেলা। বৃষ্টিতে লক্ষ্মীপুরে নতুন নতুন এলাকা প্লাবিত। ভেঙে গেছে ছোট ফেনী নদীর মুছাপুর স্লুইস গেট। দুর্গম এলাকায় সুপেয় পানি ও খাদ্য সংকট। জামায়াত নিষিদ্ধের প্রজ্ঞাপন কাল প্রত্যাহার হলে নিবন্ধন প্রক্রিয়া শুরু, জানালেন আইনজীবী। অন্তর্বর্তী সরকারের রোডম্যাপ নিয়ে ধোঁয়াশা বিএনপির, যৌক্তিক সময়ে নির্বাচন দাবি। রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার হাসানুল হক ইনু। জন্মাষ্টমীতে মন্দিরে মন্দিরে শ্রীকৃষ্ণের পূজা অর্চনা, বিভিন্ন স্থানে শোভাযাত্রা। প্রতিটি নাগরিকের অধিকার রক্ষা করা সরকারের দায়িত্ব, বললেন প্রধান উপদেষ্টা। সময় সংবাদের সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা। রাতভর বৃষ্টির পর লক্ষ্মীপুরে বাড়তে শুরু করছে বন্যার পানি। পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন 3 উপজেলার কয়েক লাখ মানুষ। অনেকেই ছুটছেন আশ্রয়কেন্দ্রে। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় দুর্গম এলাকার মানুষেরা পাচ্ছেন না খাবার সহায়তা। লক্ষ্মীপুর থেকে বিস্তারিত জানিয়েছেন আতাউর কাউসার। লক্ষ্মীপুর পুলিশ লাইনের সামনে যে মূল সড়ক, তার পাশেই এই জায়গাটিতে যে পরিমাণ পানি জমেছে আপনারা দেখতেই পাচ্ছেন। আমার পেছনে যে বাসাগুলো আছে সেই ঘরগুলোর বাসিন্দারা আরও 2 দিন আগে এই ঘর থেকে চলে যেতে বাধ্য হয়েছেন, কারণ আর 2 দিন আগ থেকে এখানে প্রচণ্ড পরিমাণ পানি উঠছিল। তারা জানিয়েছেন গত 2 দিন আগ পর্যন্ত তারা এই বাসাগুলোতে ছিলেন। কেউ খাটের নিচে ইট দিয়ে খাট উঁচু করে খাটে অবস্থান নিয়েছিলেন। প্রায় প্রত্যেকটি ঘর অর্ধেক পরিমাণ পানির নিচে তলিয়ে গেছে। এখানকার বাসিন্দারা বলছেন এখানে এ ধরনের প্রায় 100 খানেক ঘর রয়েছে। 4 থেকে 500 মানুষ এখন রাস্তার পাশে অথবা নিকটস্থ কোথাও কোনো আশ্রয় কেন্দ্রে গিয়ে অবস্থান নিয়েছেন। খাড়ের পরে নিচে ইট দি উপরে আসিলাম, ওখান থেকে থাকতে পারি না, তো বাইরে গেছি। খাওয়া দাওয়া এখানে করার মতো কোনো ক্যাপাসিটি নাই। হাঁটু পর্যন্ত পানি, আর সবকিছু তলা লেগে গেছে পানি। যা আসছিল যাবতীয় জিনিস ডুবে গেছে, তুলতে পারিনি। ফেনীর বন্যার পানি যখন ক্রমেই পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছিল, তখন ধীরে ধীরে নোয়াখালী এবং লক্ষ্মীপুরের এই নিম্নাঞ্চলগুলো প্রথমে প্লাবিত হয় এবং তারপর ধীরে ধীরে পানি আরও বাড়তে থাকায় বহু জায়গায় মহাসড়ক পর্যন্ত পানির নিচে ডুবে গেছে। তো এখানকার বাসিন্দারা বলছেন পানির নিচে তাদের চুলো বা অন্যান্য জিনিস তলিয়ে যাওয়ার কারণে তারা রান্নাবান্নাও করতে পারছেন না। এই মুহূর্তে তারা খাদ্য সংকটে আছেন। তারা পুরোপুরি নির্ভর করে আছে কোনো হৃদয়বান মানুষ যারা এই মুহূর্তে ত্রাণ বিতরণ করছেন বা সরকারি যে সংস্থাগুলো ত্রাণ বিতরণ করছেন, তারা যদি তাদেরকে ত্রাণ দেন তাহলে তারা খেয়ে পরে বাঁচতে পারবে। কিছু সাহায্য করছে বাবা, যায় যত অনেকে এখানে গবাদি পশু বা অন্যান্য জিনিস পালনের উপর নির্ভরশীল। আমরা দেখেছি তারা নিজেদের প্রাণের তোয়াক্কা না করেও চেষ্টা করেছে তাদের গবাদি পশুগুলোকে যেন বাঁচানো যায়। যে পরিমাণ পানি এসছে সে পরিমাণ পানি সরে যেতে পারছে না, কারণ এখানকার যে আশপাশের খালগুলো রয়েছে সে খালগুলো ভরাট হয়ে যাওয়ার কারণে সহজে পানি সরতে পারছে না। তো এই কারণে তারা প্রশাসনের প্রতি আবেদন জানিয়েছেন যে প্রশাসন যেন দ্রুত এই খালগুলো সংস্কারের ব্যবস্থা করে। নোয়াখালী থেকে লক্ষ্মীপুর আসার পথে মহাসড়কের অনেক জায়গা দেখেছি যেগুলো পানির নিচে প্লাবিত হয়েছে এবং যার কারণে ত্রাণবাহী যে গাড়িগুলো আসার সেগুলো কিন্তু আসতে সমস্যায় পড়ছেন এবং বিভিন্ন জায়গায় গাড়িতে করে সেই ত্রাণগুলো পৌঁছানোর উপায় নেই। পানি যদি এর চেয়ে বেশি হয় তখন সেখানে মানুষও আর হেঁটে যাওয়ার উপায় নেই। লক্ষ্মীপুরের পুলিশ লাইনের সামনে থেকে আতাউর কাউসার, সময় সংবাদ। পানির প্রচণ্ড চাপে বঙ্গোপসাগরের মোহনায় নোয়াখালী ফেনী জেলার সংযোগস্থলে ছোট ফেনী নদীর মুছাপুর ক্লোজার ভেঙে গেছে। এতে জোয়ারের সময় উল্টো লোকালয়ে ঢুকবে সমুদ্রের পানি। অন্যদিকে আগ্রাসী বন্যায় ভাসছে গ্রামের পর গ্রাম। বিস্তারিত জানিয়েছেন আতিয়ার সজল। নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার দক্ষিণ সীমানায় বঙ্গোপসাগরের একেবারে কোল ঘেঁষেই এই মুছাপুর ক্লোজার ও ছোট ফেনী নদীর অবস্থান। সোমবার সকাল থেকেই ফাটল দেখা দেয় এই ক্লোজারে। সময় গড়াতেই এই ক্লোজারটি পানির তোড়ে ভেসে যায় সমুদ্র পানে। ফেনী সদর শহরে পানি কিছুটা কমলো, সদরের বিভিন্ন উপজেলা এবং দাগনভূঞা সোনাগাজীতে পানি বেড়ে চলছে গত 3 দিন ধরে।
ফেনীর 6 উপজেলার 43টি ইউনিয়নে সমভাবে যে ত্রাণগুলো বন্টন করার কথা, অব্যবস্থাপনার কারণে তা হচ্ছে না, যার কারণে যেখানে ত্রাণ পাচ্ছে সেখানে একাধিকবার মানুষ ত্রাণ পাচ্ছে, আবার যেখানে পাচ্ছে না অনেকেই মোটেই পাচ্ছে না। এজন্য স্থানীয়রা বা বিভিন্ন ভুক্তভোগীরা অব্যবস্থাপনাকেই দায়ী করছেন। আমরা পাই নাই, অনেকে খাবার, নিরাপদ পানি, এমনকি আলোর ব্যবস্থা না থাকার কারণে মোমবাতির অভাব বোধ করছি খুব। খানাদানা আমাদের ঠিক মতন আসে নাই তো, খানাদানা কেউ আসে একবারে জায়গা 3 বার নিচে, কেউ একবারও হয়নি। নতুন করে বন্যার কবলে পড়া সোনাগাজী এবং দাগনভূঞাতে শুকনো খাবার, পানি জাতীয় খাবার দেওয়া জরুরি হয়ে পড়েছে। সেই সাথে মহিলাদের হাইজেনিক মেনটেন করার বিভিন্ন উপকরণ দেওয়াও জরুরি বলে মনে করছেন এখানকার ভুক্তভোগীরা। বিল্ডিং এর নিচে যে পরিমাণে পানি ছিল, আমাদের দোতলা পর্যন্ত পানি উঠে গেছে। আমার বাসার যত মালামাল ছিল সকল মালামাল ভাই সব কিছু নষ্ট হয়ে গেছে। পানির অনেক কষ্ট, কি করব, ছেলে মেয়ে তো আছে, ওদেরকে বাঁচাতে হবে। ইতিমধ্যে বিশুদ্ধ খাবার পানি এবং স্বাস্থ্যসম্মত খাবারের অভাবে জেলার বিভিন্ন জায়গায় মানুষের মধ্যে ডায়রিয়া সহ চর্মজনিত রোগ দেখা দিয়েছে। গত কয়েকদিনের বন্যায় যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার সঠিক তথ্য প্রমাণ প্রশাসন থেকে বা কোনো মহল থেকে দিতে পারছেন না। কি পরিমাণ প্রাণহানি হয়েছে এ বিষয়ে স্বচ্ছ কোনো তথ্য নেই সংশ্লিষ্টদের কাছে। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী। নোয়াখালীতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পানির তীব্র চাপে ভেঙে গেছে মুছাপুর স্লুইস গেটের 23টি ভেন্ট রেগুলেটর। এদিকে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করে ত্রাণ সামগ্রী বিতরণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, বিশুদ্ধ পানি, ওষুধ সহ ত্রাণের অভাব হবে না। টানা ভারী বর্ষণ আর ফেনীর উজান থেকে নেমে আসা পানিতে নোয়াখালীর বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। গত 24 ঘন্টায় 130 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। লোকালয়ে পানি বেড়েছে 1 ফুটের বেশি। পানিবন্দী হয়ে পড়েছেন 20 লাখ মানুষ। গত কয়েকদিনের ভয়াবহ বন্যায় জেলার 9 উপজেলার মধ্যে 8 উপজেলা আক্রান্ত হয়েছে। নতুন করে প্লাবিত হয়েছে বিভিন্ন এলাকা। ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রমুখী হচ্ছেন অনেকে। বন্যা দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট। কোম্পানিগঞ্জে বন্যার পানির তীব্র চাপে ভেঙে গেছে মুছাপুর স্লুইস গেটের 23টি ভেন্ট রেগুলেটর। বেগমগঞ্জ জেলাটা খুব নিচু অঞ্চল, তো এই জন্য কোমর পর্যন্ত, মাথা পর্যন্ত পানি। কিছু কিছু লোকে একাধিকবার টান পাইতেছে, কিছু কিছু লোকে দেখা যায় একবারও টান পাইতেছে না। এই বন্যা আমার বয়সে আমি আর দেখি নাই, এত বেশি পানি, আমাদের ঘরে এক কোমরের পানি। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। বিশুদ্ধ পানি, ওষুধ সহ ত্রাণের অভাব হবে না বলে জানিয়েছেন তিনি। জনগণকে সহযোগিতা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান উপদেষ্টা। রিলিফের কোনো অভাব হবে না, ঔষধেরও কোনো অভাব হবে না। আপনারা কারেক্টলি বলছেন যে অনেক জায়গায় যেতে খুব অসুবিধা হচ্ছে, আপনারা সাহায্য সহযোগিতা করবেন, অবশ্যই সব জায়গায় এটা পৌঁছে যাবে। হয়তো সাময়িক একটু অসুবিধা হচ্ছে, বাট এই অসুবিধাটা খুব একটা বেশি সময় থাকবে না। আর আপনারা যদি, জনগণ যদি সব সাহায্য সহযোগিতা করে, অ্যাডমিনিস্ট্রেশন সব জায়গায় পৌঁছে যেতে পারবে। জেলায় 1098টি আশ্রয়কেন্দ্রে 1,82,309 জন আশ্রয় নিয়েছেন। সময় সংবাদ, নোয়াখালী। বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে এই মুহূর্তে লক্ষ্মীপুরের মান্দারি এলাকায় আছেন রিপোর্টার আতাউর কাউসার, ফেনীর দাগনভূঞায় আছেন রিপোর্টার আতিয়ার সজল এবং কুমিল্লার বাক্সিমূলে আছেন ইশতিয়াক আহমেদ। সরাসরি প্রথমেই যাচ্ছি কাউসারের কাছে। লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারি ইউনিয়নের এই জায়গাটিতে আমি এখন আছি। এখানে গত 3 ঘন্টা ধরে আমরা আছি এবং গত 3 ঘন্টায় বৃষ্টির কারণেই হোক আর বন্যার পানির তীব্রতার কারণেই হোক, এখানে কিন্তু পানির পরিমাণ আরও অনেক বেশি বেড়েছে। এবং আমি মান্দারি থেকে চতলিয়া যাওয়ার যে রাস্তা, সেই চতলিয়া যাওয়ার রাস্তার উপরে দাঁড়ানো আছি। এই রাস্তার উপরেই এই মুহূর্তে হাঁটুর চেয়ে বেশি পরিমাণ পানি হয়ে গেছে। সেক্ষেত্রে রাস্তার নিচে যে বাসাগুলো আছে বা ঘরগুলো আছে, সেগুলো সবই কিন্তু অনেকটাই পানির নিচে তলিয়ে গেছে। এবং আমরা এর আগে নৌকায় করে বেশ কিছু এলাকা ঘুরেছি এবং ঘুরে দেখিয়েছি। অবস্থান করছে, কিন্তু সেখানে কোনো ত্রাণ তারা পায়নি, এ ধরনের অভিযোগ আছে। কারণ এত দূরে যে নৌকা ছাড়া সে জায়গাগুলোতে যাওয়ার কোনো সুযোগ নেই। আমি যেমনটি বলছিলাম যে মূল সড়কের উপরে হাঁটুর সমান পানি। আমি একটি সড়ক থেকে নিচে নেমে একটি গলিতে যাওয়ার চেষ্টা করছি। আমি একটু দেখাতে চাই যে এখানে আসলে কি পরিমাণ পানি জমেছে। এখন এই জায়গা থেকে আমরা যাচ্ছি, এখানে কিন্তু পানি প্রায় কোমর সমান হয়ে গেছে। যার কারণে আমি বলছিলাম যে এখানে যে ঘরবাড়িগুলো আছে সেগুলো প্রায় অনেকটাই তলিয়ে গেছে এবং হয়তো এভাবে যদি পানি আসতে থাকে তাহলে আগামী 2-3 ঘন্টার মধ্যে পানির পরিমাণ আরো বেড়ে যাবে। অর্থাৎ এক ভয়াবহ বিপর্যয়ের দিকে যাচ্ছে লক্ষ্মীপুরের যে উপজেলাগুলো রয়েছে, সেই উপজেলার বন্যা দুর্গত মানুষেরা। 2-3 ঘন্টার মধ্যে পানির পরিমাণ আরো বেড়ে যাবে,
অর্থাৎ এক ভয়াবহ বিপর্যয়ের দিকে যাচ্ছে লক্ষ্মীপুরের যে উপজেলাগুলো রয়েছে সেই উপজেলার বন্যা দুর্গত মানুষেরা। তাই তারা সকলের কাছে বারবার আবেদন জানাচ্ছেন যত দ্রুত সম্ভব সরকারি বেসরকারিভাবে ত্রাণ যেন তাদের কাছে পৌঁছানো হয় এবং দূরবর্তী অঞ্চলগুলোতেই যেন ত্রাণ যায়। কারণ অনেকেই অভিযোগ করছেন যে যারা দূরে আছেন তারা কোনোভাবে ত্রাণ পাচ্ছেন না বা কোনো ধরনের সহযোগিতা পাচ্ছেন না। তো এভাবে কিন্তু বন্যার পানি বাড়ছে আমরা দেখছি। এবং আমরা যা বলছিলাম যে ফেনী, কুমিল্লা এবং নোয়াখালীর অন্যান্য উপজেলাগুলোতেও বন্যার অবস্থা খুবই ভয়াবহ। এই মুহূর্তে আমাদের আরেক সহকর্মী আছেন ফেনীতে, আতিয়া সজল, সেখানে চলে যেতে চাই সেখানকার বন্যার পরিস্থিতি জানতে। ফেনীর যে ফুলগাজী, পরশুরাম এবং ছাগলনাইয়াকে বিধ্বস্ত করে সেই বন্যার পানি সদর উপজেলা হয়ে এখন দাগনভূঞা এবং সোনাগাজীর দিকে প্রবাহিত হচ্ছে গত 2 দিন ধরে, যার চূড়ান্ত ফলাফলে ফেনীর সোনাগাজী এবং দাগনভূঞা উপজেলায় মানুষ নতুন নতুন করে বন্যার কবলে পড়ছে এবং নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। এই 2 উপজেলার বিভিন্ন জায়গায় কিন্তু বাড়ি ঘরে রাস্তাঘাট পানিতে তলানো শুরু করেছে। সকালেও আমরা রয়েছে দাগনভূঞা এবং বসুরহাট কোম্পানিগঞ্জের যে সড়কটি, সেখানে পানি ছিল না, এখন সেখানে হাঁটু পানি এবং প্রায় জায়গায় সড়কটিও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ঠিক তেমনি কিন্তু এই যে পানিগুলো নিম্নাঞ্চলে ছড়িয়ে পড়ছে, তার পাশাপাশি নতুন সংখ্যা তৈরি করেছে নোয়াখালীর কোম্পানিগঞ্জের যে মুসাপুর যে রেগুলেটরি ফর্মটি রয়েছে পানি নিষ্কাশনের জন্য, সেই 23টি গেট সম্পন্ন সেই গেটটি বা পুরো রেগুলেটরি ফর্মটি আজ সকাল থেকে ভাঙনের সৃষ্টি হয়ে দুপুর নাগাদ কিন্তু পুরোপুরি ভেঙে কিন্তু পানিতে ভেসে যায় বন্যার পানিতে, যার কারণে কিন্তু ফেনী নোয়াখালী অঞ্চল জুড়ে মানুষের মধ্যে কিন্তু একটি অস্থিরতা এবং আশঙ্কা তৈরি হয়েছে। কারণ হচ্ছে এইখানের এই রেগুলেটর ফর্ম দিয়ে কিন্তু এই অঞ্চলের বিভিন্ন পানি যে জলবদ্ধতা বা অতিবৃষ্টি, বিভিন্ন ধরনের জলোচ্ছ্বাসের যে পানি জমতো, সেগুলো কিন্তু এখান থেকে নিয়ন্ত্রণ করা হতো। আজ যখন এটি ভেঙে যাওয়ার খবর ছড়িয়ে পড়েছে, এতে করে কিন্তু এটা কিন্তু মানুষের মধ্যে একটি আশঙ্কা তৈরি হয়েছে, আতঙ্ক তৈরি হয়েছে। সব মিলেই কিন্তু ত্রাণ ব্যবস্থাপনাও কিন্তু একটা অব্যবস্থাপনা ছিল, সেটি এখনও চলছে। সবাই বলছে যে এই জেলার 6টি উপজেলায় সমভাবে 43টি ইউনিয়নে যারা আক্রান্ত হয়েছে, আক্রান্তের ক্ষতিগ্রস্তের পরিমাণ অনুযায়ী যাতে করে সমানভাবে সে সকল ত্রাণ যদি পৌঁছানো না যায়, তাহলে কিন্তু মানুষ যে বিপর্যস্ত অবস্থায় রয়েছে, মানুষ যে কষ্ট করছে, মানবতার জীবনযাপন করছে, সেই দুর্গতি কিন্তু আরও বাড়বে। আমরা ফেনী থেকে এতটুকু ছিল আমার কাছে। আমরা কুমিল্লার বন্যা পরিস্থিতি জানতে চলে যাব, সেখানে রয়েছে আমাদের সহকর্মী ইস্তিয়াক। কুমিল্লা যে 17টি উপজেলা রয়েছে, 14টি উপজেলা কিন্তু প্লাবিত হয়েছে এবং এখন পর্যন্ত প্রায় 12 লক্ষ মানুষ ইতিমধ্যে পানিবন্দী অবস্থায় রয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাক্সিমূল ইউনিয়ন, অর্থাৎ বুড়িচং উপজেলার বাক্সিমূল ইউনিয়ন। আমার চারপাশে যদি আপনাদের দেখাতে চাই, দেখলে মনে হবে যে আমি কোনো নদীর মাঝখানে দাঁড়িয়ে রয়েছি। আসলে সেই যে আমার ডানে এবং বামে 2 পাশেই কিন্তু রয়েছে ফসলি জমি, অর্থাৎ এখানে কিন্তু প্রায় 3 থেকে 4 ফিট উপরে কিন্তু পানি এই মুহূর্তে অতিবাহিত হচ্ছে, অর্থাৎ পানিতে প্লাবিত হয়ে গিয়েছে পুরোটি গ্রাম। অর্থাৎ বাক্সিমূল ইউনিয়ন যেটি রয়েছে, সেখানে বেশ কিছু এলাকা রয়েছে এখন পর্যন্ত যারা বিশেষ করে ত্রাণ দিচ্ছে, তারা ওইসব এলাকায়, দুর্গম এলাকাগুলোতে এখন পর্যন্ত পৌঁছতে পারছে না বলে আমরা জানতে পেরেছি। এবং সেই সব জায়গায় যদি বলা যায় 6 থেকে 7 ফিট পর্যন্ত পানি অবস্থান করছে। এবং সেখানকার যারা মানুষ যারা আশ্রয় কেন্দ্রে এখন পর্যন্ত আসেনি, তারা কিন্তু আশেপাশে যে বহুতল ভবন, অর্থাৎ 2 তলা বা 3 তলা ভবনে উঠে তারা সেখানে রয়ে গিয়েছে। তাদের প্রিয় যে বাড়ি বা ঘর বাড়ি ছেড়ে তারা আসছে না, সেক্ষেত্রে তারা অনেকেই ত্রাণ পাচ্ছে না বলে আমরা জানতে পেরেছি। বিশেষ করে আরেকটি বিষয় আমরা জানতে পেরেছি যে যারা বিশেষ করে স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে, তারা শুকনো খাবার পাঠাচ্ছে পরিবার, যা বন্যা কবলিত যে পরিবারগুলোর জন্য। সেক্ষেত্রে অনেকের ঘরে শিশু রয়েছে এবং শিশুরা কিন্তু এই মুহূর্তে তাদের যে খাবার প্রয়োজন, এবং শিশুদের এই কারণে অনেক শিশুদের কিন্তু বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। অর্থাৎ বড়দের খাবারের পাশাপাশি শিশুদের জন্য, বাচ্চাদের জন্য খাবারের ব্যবস্থা করার জন্য যারা পানিবন্দী অবস্থায় রয়েছে, তারা কিন্তু বারবার অনুরোধ করছে। এবং আমি যদি বলতে চাই যে বর্তমানে আমরা গতকাল দেখেছি যে এখন পর্যন্ত কুমিল্লায় 4 জনের বন্যায় পানিতে ভেসে 4 জনের মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এর মধ্যে তিতাসে 2 জন এবং বুড়িচং উপজেলায় 2 জন। সবকিছু মিলে বলতে গেলে যে কুমিল্লার বন্যার যে পরিস্থিতি, সেটা কিন্তু এখনো অবনতির দিকে রয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ কুমিল্লা থেকে। কুমিল্লা, ফেনী এবং লক্ষ্মীপুর থেকে বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মীবৃন্দ। এদিকে যদি ভারী বৃষ্টি না হয়, তবে আগামী 48 থেকে 72 ঘন্টার মধ্যে বন্যা পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। 24 ঘন্টার মধ্যে ফেনী সহ অন্যান্য জেলায় নতুন করে পানি না বাড়ার পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র।
ফেনী, নোয়াখালী এই দুটা জেলা ছাড়া এই মুহূর্তে আর তেমন কোনো ঝুঁকিপূর্ণ জেলা নাই। আজকে সকালের এবং দুপুরের তথ্য অনুযায়ী আমাদের দুইটা স্টেশন বিপদসীমার উপরে রয়েছে। একটা হচ্ছে কুশিয়ারা নদীর অমলশীত পয়েন্ট, সেটা বিপদসীমার 2 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, সেটা আজকের মধ্যে নেমে যাবে আমরা আশা করছি। এবং কুমিল্লার গোমতী নদী রয়েছে, সেটা বিপদসীমার 42 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, সেটা আগামী 48 ঘন্টার মধ্যে আমরা আশা করছি বিপদসীমার নিচে নেমে আসবে। বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোহাম্মদ কামরুল হাসান বলেছেন, ফেনী ও কুমিল্লা সহ পূর্বাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকায় নতুন কোনো এলাকা প্লাবিত হওয়ার শঙ্কা নেই। দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে একথা জানান তিনি। বন্যার পানিতে ডুবে 23 জনের মৃত্যু ও 2 জন নিখোঁজ রয়েছে বলেও জানান তিনি। দেশের উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলে যে নদ নদীগুলো রয়েছে সেগুলো পানি সমতল ক্রমাগত হ্রাস পাচ্ছে। কুমিল্লা এবং ফেনীতে বন্যা পরিস্থিতি উন্নতি অব্যাহত রয়েছে। আগামী 48 ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল এবং সেখানে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই, যে কারণে পানি আরও তল হ্রাস পাবে। 11টি জেলায় মোট 11,38,048টি পরিবার পানিবন্দী রয়েছে। ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা 57,01,204 জন। আর এ পর্যন্ত মৃতের তথ্য আমরা পেয়েছি 23 জনের, আর নিখোঁজ তথ্য রয়েছে আমাদের 2 জনের। এটি মৌলভীবাজারে। ত্রাণ সামগ্রী মজুদ এবং বিতরণ কার্যক্রম সন্তোষজনকভাবে চলছে। টিএসসিতে ভিড় সব বয়সী মানুষের। কারো হাতে নতুন পুরাতন কাপড়, কারো হাতে খাদ্য সামগ্রী, আবার কেউ এসেছেন ওষুধ স্যালাইন নিয়ে। বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে এক কাতারে সবাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহ কার্যক্রমে ভিড় করেন অনেকেই। মানুষের কষ্ট দেখে আমার চোখে পানি চলে এসেছিল, এই জন্য আমি কিছু খেতে পারছিলাম না। বন্যার্তদের আর্তনাদে ঘুমাতে পারে না 6 বছরের নিহা। জমানো টাকা দিয়ে শান্ত হয় নিমন, নিয়ে এসেছে টিফিনের টাকাও। পাপা, আমাকে তুমি যেই টিফিনের টাকা দাও প্রত্যেক দিন, সেই টিফিনের টাকা আজকে আমাকে সকালে দিয়ে দিও, যেন আমি আমার ভাই বোনদেরকে সাহায্য করতে পারি। শুধু নিহা নয়, ঘরে বসে নেই তার সমবয়সীরাও। জন্মদিনের টাকা, শখের সাইকেল কেনার টাকা কিংবা জমানো ব্যাংক নিয়ে ভিড় করছে টিএসসি চত্বরে। কেউ কেউ হাজির হয়েছে নিজের প্রিয় খেলনা নিয়েও। আমি আমার বার্থডে টাকাটা বন্যার্তদের জন্য ডোনেট করে দিয়েছি। বন্যার্তদের জন্য আমি খুবই আপ্লুত এবং আমি খুবই গর্ববোধ করছি যে ছোট ছোট বাচ্চারা যেভাবে এগিয়ে এসেছে, এবং আমি এইটুকু বিশ্বাস করি আমার স্বপ্নের সোনার বাংলাদেশটা এরাই আগামীর কর্ণধর। সোমবার টানা 5ম দিনের মতো চলা গণত্রাণ সংগ্রহ শুরু হয় সকাল 10টায়। এরপর থেকেই ত্রাণ নিয়ে টিএসসিতে ভিড় জমান সব শ্রেণীর মানুষ। সবার প্রত্যাশা দেশের দুর্যোগে একযোগে মিলে বৈষম্যহীন বাংলাদেশ করার। 1,02,000 টাকা অনুদান দিয়েছে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। এরকম করে সব সময় সর্বক্ষণ আমাদের প্রতিষ্ঠান আমাদের পাশে এবং সাধারণ জনগোষ্ঠীর মাঝে ত্রাণ সহায়তা করে আসছে এই পর্যন্ত। এই কাজটার মাধ্যমে আসলে আমরা দেখাতে চাই যে সমাজের আর 5টা মানুষের মতো আমরা যারা হিজড়া জনগোষ্ঠী আছি তারাও আসলে এগিয়ে যেতে পারবো। এটা না আসলে শেখাতে হয় না, দেশপ্রেমটা আপনা আপনি চলে আসে। ত্রাণ সংগ্রহের পাশাপাশি বন্যা কবলিত এলাকায় পৌঁছানোর কার্যক্রমও চলছে সমানভাবে। বন্যা দুর্গত বিভিন্ন জেলায় সশরীরে এবং প্রশাসনের সাহায্যে দুর্গম অঞ্চলেও ত্রাণ বিতরণ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামে আছেন রিপোর্টার রায়দুল ইসলাম শুভ। সরাসরি যাচ্ছি তার কাছে। প্রথম দিন থেকে শুরু করে আজকে 5ম দিন চলছে। এখনও কিন্তু যারা সাধারণ মানুষ আছে, সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু এই টিএসসিতে বা এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্র যেটি রয়েছে সেখানে কিন্তু ত্রাণ নিয়ে আসছেন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি শারীরিক শিক্ষা কেন্দ্রে। আমরা দেখতে পাচ্ছি যে এখনও কিন্তু সাধারণ যে মানুষগুলো রয়েছে তারা কিন্তু তাদের যে যার সামর্থ্য অনুযায়ী ত্রাণগুলো নিয়ে আসছে। আমরা যেমনটি জানি যে গতকাল থেকে কিন্তু যেই টিএসসি কেন্দ্রটি রয়েছে সেখানে ত্রাণ সামগ্রী অতিরিক্ত পরিমাণে পর্যাপ্ত হয়ে যাওয়ার কারণে আমরা দেখেছি যে এখন শারীরিক শিক্ষা কেন্দ্রে কিন্তু সেই ত্রাণগুলো নেওয়া হচ্ছে। এই যে পুরো জায়গা যেটি দেখতে পাচ্ছি যে একটি অংশে নেওয়া হচ্ছে কাপড় চোপড়, অপরটি অংশে পানি নেওয়া হচ্ছে এবং যেগুলো খাবার সামগ্রী রয়েছে সেগুলোতে নেওয়া হচ্ছে। এবং এই মুহূর্তে যদি বলতে পারি শুধুমাত্র
টিএসসি কেন্দ্র যেটি রয়েছে সেখানে নগদ অর্থগুলো নেওয়া হচ্ছে। যদি বলতে চাই যে শুধু এখন মাত্র শিক্ষার্থীরাই নয়, এখন সকলেই আসলে ছোট বাচ্চা থেকে সাধারণ মানুষ যারা আছে তারাও কিন্তু এই কাজে অংশগ্রহণ করেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা শুরু করেছিলেন, তার মধ্যে কিন্তু এখন জনতাও কিন্তু যোগ দিয়েছে তাদের সাথে এই অংশগ্রহণে। যেমনটা ত্রাণ নিয়ে আসলেন বলছিলাম, ঠিক তার পাশাপাশি এই যে কর্মযজ্ঞটা চলছে বিভিন্ন জায়গায়, প্রতিটা প্যাকেটে কোনটা শিশু খাদ্য, কোনটাতে কাপড় রয়েছে, কোনটা ছেলেদের, কোনটা মেয়েদের, বা কোনটাতে শুকনো খাবার রয়েছে, কোনটাতে পানি রয়েছে, এই যে ভাগ ভাগ করে বিভিন্ন বস্তা ভর্তি করা বা বিভিন্ন প্যাকেটিং সামগ্রীগুলো করা, সেগুলো কিন্তু শিক্ষার্থীদের পাশাপাশি এখন সাধারণ মানুষও কিন্তু যোগ দিয়েছে, তারা কাজ করছে এবং অক্লান্ত পরিশ্রম করছে শিক্ষার্থীরা। আমরা যেমনটি দেখেছি যে প্রতিদিনই কিন্তু সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত তাদের যে কর্মযোগ্য সেটি অকল্পনীয়। শুধুমাত্র একটাই লক্ষ্য যে এই যে বানভাসী যে সকল মানুষগুলো রয়েছে, ফেনী, নোয়াখালী, চট্টগ্রামের আরও যে সকল জেলায় যে বন্যা কবলিত মানুষগুলো আটকা পড়ে আছে, তাদের কাছে যেন সঠিকভাবে এবং এই ত্রাণগুলো যেন ঠিকভাবে পৌঁছায়, এটি তাদের লক্ষ্য। কোনো টাকার উদ্দেশ্য নয়, নিজের এই যে মানবিকতার দৃষ্টি থেকে এই তারা কাজগুলো করে যাচ্ছে। তো এক কথা যদি বলতে চাই, এখন দুপুর গড়িয়ে বিকেল হচ্ছে, এখনও অনেক মানুষ তাদের ত্রাণ নিয়ে আসছে এবং নগদ অর্থগুলো এই শারীরিক কেন্দ্র, শিক্ষা কেন্দ্রে নিয়ে আসছেন তারা। তো সব কিছু মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল আমার কাছে সবশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে। সচিবালয়ে শিক্ষার্থীদের উপর যারা হামলা চালিয়েছে তারা আনসারের ছদ্মবেশে এসেছিল। বিশৃঙ্খলা সৃষ্টি তাদের মূল উদ্দেশ্য ছিল বলে জানিয়েছেন উপদেষ্টারা। সকালে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সহ আহতদের দেখতে যান কয়েকজন উপদেষ্টা। আহতদের খোঁজ খবর নিয়ে তারা বলেন, যারাই ষড়যন্ত্র করবে তাদের প্রতিহত করা হবে। জামায়াত নিষিদ্ধের প্রজ্ঞাপন প্রত্যাহার হচ্ছে কাল। এরপরই নিবন্ধন ফিরে পেতে আইনি লড়াই শুরু হবে, বিষয়টি নিশ্চিত করেছেন দলটির আইনজীবী শিশির মনির। তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলন ভিন্ন দিকে নিতে জামায়াত শিবির নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ সরকার। ছাত্র জনতার আন্দোলন যখন তুঙ্গে, পতনের দ্বার প্রান্তে যখন শেখ হাসিনা সরকার, ঠিক সে সময় 1 আগস্ট জামায়াত শিবির নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগ সরকার। 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে গেলে ওই দিন কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন সেনাপ্রধান। ওই বৈঠকে ছিলেন জামায়াত নেতারাও। অন্তর্বর্তী সরকার গঠনের পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যমুনার সেই বৈঠকেও ছিলেন জামায়াত নেতারা। ঠিক তখন থেকেই সবার আগ্রহ, জামায়াতের নিষেধাজ্ঞা কি প্রত্যাহার হচ্ছে। সোমবার দলটির নিযুক্ত আইনজীবী জানান, মঙ্গলবারের মধ্যে জামায়াত শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন প্রত্যাহার করবে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কি রিকোয়েস্ট করা হয়, এই রিকোয়েস্টের অংশ হিসেবে তারা আমাদেরকে জানিয়েছেন সকল প্রশাসনিক কর্মকাণ্ড সম্পন্ন হয়েছে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী আমরা আশা করছি দ্রুততম সময়ের মধ্যে, এমনকি আগামীকালকের মধ্যেই এই নিষিদ্ধের আদেশটি প্রত্যাহার হবে বলে আমাদের তথ্য মতো কনফার্ম করেছেন। নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে দল হিসেবে জামায়াতের নিবন্ধন ফিরে পেতে আইনি লড়াই নামার কথাও জানান তিনি। প্রত্যাহারের পরে আমরা দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশের আপিল বিভাগে দরখাস্ত দায়ের করে সেই রেজিস্ট্রেশন মামলাটি পুনরায় শুনানি করার জন্য দরখাস্ত দায়ের করব। দলটির আইনজীবী আরও জানান, প্রতিষ্ঠার পর থেকে জামায়াত অন্যান্য রাজনৈতিক দলের মতো নিয়মতান্ত্রিক রাজনীতি করে আসছে। শুধু ছাত্র জনতার গণ অভ্যুত্থান ঠেকাতে ষড়যন্ত্রমূলকভাবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ জামায়াতকে নিষিদ্ধ করেছিল বলেও মন্তব্য করেন শিশির মনির। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টার বক্তব্যে অন্তর্বর্তী সরকারের রোডম্যাপ নিয়ে ধোঁয়াশা কাটেনি। এ বিষয়ে তিনি কোনো কিছু স্পষ্ট করে তুলে ধরেননি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রাষ্ট্র সংস্কার করে যৌক্তিক সময়ের মধ্যে সুষ্ঠু অবাধ নির্বাচন দিতে হবে। জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমেদের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে স্মরণ সভা। আলোচনায় অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার বক্তব্যের শুরুতেই দেশের বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগের বিষয়টি উঠে আসে। ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে বিএনপি মহাসচিব ভয়াবহ বন্যার কারণ হিসেবে দায়ী করেন পার্শ্ববর্তী দেশ ভারতকে। অভিযোগ করেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে অপরাধ করেছে তারা। এই বন্যা এসছে যেভাবে, এটা আপনার নিঃসন্দেহে
একটা ক্রিমিনাল অফেন্স বলে আমি মনে করি। ভারতের যে বাঁধ খুলে দেওয়া হয়েছে, সে বাঁধ খুলে দিলে তার ভাটিতে কি অবস্থা সৃষ্টি হবে এবং আন্তর্জাতিক আইন বলে যে তাকে ভাটির দেশকে তাকে অবৈধ করতে হবে জনগণকে সচেতন করার জন্য, সেটা করা হয়নি। রোববার প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণকে ইতিবাচক হিসেবে দেখলেও মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের রোডম্যাপ নিয়ে ডক্টর ইউনূসের বক্তব্য সুস্পষ্ট নয়। তবে নির্বাচন কবে হবে তা যৌক্তিক সময় পর্যন্ত অপেক্ষার কথাও বলেন বিএনপি মহাসচিব। আশা করেছিলাম যে প্রধান উপদেষ্টা মহোদয় তিনি একটা রোড ম্যাপ দেবেন, সেই রোড ম্যাপটা আমরা কিন্তু ফর ট্রানজিশন টু ডেমোক্রেসি এটা আমরা কিন্তু ওনার বক্তব্যের মধ্যে পাইনি। রিফর্মসের কথা বলেছেন, সেই রিফর্মসগুলো কোন কোন বিষয়ে কোন কোনটা রিফর্মস হবে সেগুলো কিছু কিছু তিনি আভাস দিয়েছেন। আমি জানি এত অল্প সময় সবই সম্ভব না, কিন্তু সেগুলো সম্পর্কে একটা ধারণা থাকলে তাহলে আমরা আরও বেশি করে ধারণা করতে পারতাম যে ঘটনা আসলে ভালোর দিকে যাচ্ছে। এদিকে সোমবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার সারাহ কুক। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। দেশজুড়ে জন্মাষ্টমী উৎসব উদযাপন করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি উপলক্ষে সকাল থেকে মন্দিরে মন্দিরে মহানাম সংকীর্তনে মাতেন ভক্তরা। বাজছে ঢোল কাসর, চলছে গীতাপাঠ, যজ্ঞ, প্রার্থনা। শ্রীকৃষ্ণের জন্মতিথিকে ঘিরে নানান আয়োজনে তাকে স্মরণ করছেন সনাতন ধর্মাবলম্বীরা। এরই ধারাবাহিকতায় রাজধানীর বিভিন্ন স্থান থেকে ভক্তরা আসেন ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে। তারা বলেন, সমাজের যত অশুভ শক্তি তার বিনাশ হবে শ্রীকৃষ্ণের আশীর্বাদে। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সবার নিজ নিজ ধর্ম পালন করুক। তিনি যেটা আমাদের যে পরামর্শ দিয়ে গেছেন, উপদেশ দিয়ে গেছেন, সেই উপদেশ অনুসরণ করে আমরা আমাদের যে জীবন যাপন করতে পারি। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, এদিনই পৃথিবীকে পাপ মুক্ত করে প্রেমের আলোয় মহিমান্বিত করতে দেবকীর গর্ভে আবির্ভূত হয়েছিলেন পরমেশ্বর শ্রীকৃষ্ণ। তবে এবার বন্যা দুর্গতদের সহায়তায় জন্মাষ্টমীর আয়োজন কিছুটা সংকুচিত করে সেই অর্থ দান করা হবে দুর্গতদের সহায়তায়। বন্যাদের সহযোগিতার জন্য আজকে জন্মাষ্টমীতে এই আয়োজন করেছি। আয়োজকরা বলছেন, এবারে জন্মাষ্টমীর উদ্দেশ্য সৃষ্টিকুলের মধ্যে বিদ্যমান সকল বৈষম্য দূর করা। আমরা চাই না হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এগুলি নিয়ে কোনো বিভেদ থাকুক। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বাড়তি নিরাপত্তায় নিয়োজিত ছিল আইন শৃঙ্খলা বাহিনী। বিকেলে জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রার আয়োজন করেন সনাতন ধর্মাবলম্বীরা। সকলের উপস্থিতিতে বিশাল জনসমুদ্রে পরিণত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। এর আগে শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে বাইরের শক্তিকে রুখতে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান দুই উপদেষ্টা। বাংলাদেশে সকল জনগোষ্ঠীর ধর্মীয় সংখ্যালঘু তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব বাংলাদেশের সরকার, রাষ্ট্রের এবং সকল জনগণের এটি একটি দায়িত্ব। আপনারা কারো রাজনৈতিক খুঁটি হিসাবে ব্যবহৃত হবেন না। আপনারা স্বাধীন মানুষ, স্বাধীন জনগোষ্ঠী, সবার সাথে আপনাদের সমান অধিকার আছে। মানুষে মানুষে যত বিভেদ, বৈষম্য সকল কিছু কেটে যাবে বিশ্বজুড়ে চলমান সকল অস্থিরতা। শ্রীকৃষ্ণের আশীর্বাদে দূর হবে সকল অন্ধকার, এমনটি মনে করছেন সনাতনী ধর্মাবলম্বীরা। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ একটি বৃহৎ পরিবার, যেখানে প্রতিটি নাগরিকের অধিকার রক্ষা করা সরকারের দায়িত্ব বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শ্রীকৃষ্ণের শুভ জন্মোৎসব জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে একথা বলেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, এমন বাংলাদেশ গড়তে চান যেখানে সবাই ভয় ছাড়াই তাদের ধর্ম পালন করতে পারেন এবং যেখানে কোনো মন্দির পাহারা দিতে হবে না। পরে উপস্থিত হিন্দু সম্প্রদায়ের নেতারা জানান, তারা দেশের বন্যা কবলিত অঞ্চলে জন্মাষ্টমী উদযাপন স্থগিত রেখে খাদ্য ও ত্রাণ পাঠিয়েছিলেন। সামর্থ্য অনুযায়ী দলমত নির্বিশেষে সবাইকে বানভাসী অসহায় মানুষের পাশে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শুভ জন্মাষ্টমী উপলক্ষে সকালে বঙ্গভবনে
হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে একথা বলেন তিনি। বন্যা কবলিত মানুষের সহায়তায় সরকারের পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র জনতা সাধ্যমতো চেষ্টা করছে জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের নিরাপদ আশ্রয়ের পাশাপাশি খাদ্য, পানি ও ওষুধ সহ নানা সহায়তা প্রয়োজন। দেশকে এগিয়ে নিতে ধর্ম, বর্ণ ও দলমত নির্বিশেষে ভেদাভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান রাষ্ট্রপতি। সরকার বন্যা কবলিত মানুষের সহায়তায় সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাচ্ছে। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র জনতাও তাদের সাধ্যমতো সহায়তা দিয়ে যাচ্ছে। দেশের সংকটকালে বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমি আশা করি পরোপকারের মহান ব্রত নিয়ে যারা যতটুকু সামর্থ্য আছে তা দিয়েই অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলমত নির্বিশেষে সবাই এগিয়ে আসবেন। রাজধানীতে ভারতীয় ভিসা সেন্টারে বিক্ষোভ করেছেন ভিসা প্রত্যাশীরা। ফেরত দেয়া পাসপোর্টে ভিসা ইস্যু না করায় তারা সেন্টারের ভেতরে ও বাইরে অবস্থান নেন। ভিসা প্রত্যাশীরা জানান, আগের রাতে খুদে বার্তা পেয়ে তারা যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা সেন্টারে এসেছিলেন, কিন্তু ভিসা ছাড়াই তাদের পাসপোর্ট ফেরত দেওয়া হয়। পরে ক্ষোভ থেকে অনেকে প্রতিবাদ জানাতে শুরু করেন। এক পর্যায়ে পরিস্থিতি সামাল দিতে যান সেনা ও স্থানীয় থানার সদস্যরা। বিক্ষুব্ধরা জানান, ভিসা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাদের পাসপোর্ট আবার জমা নেওয়া হয়েছে। তবে এ বিষয়ে ঢাকায় ভারতীয় দূতাবাস বা ভিসা সেন্টারের কারো তাৎক্ষণিক বক্তব্য পাওয়া যায়নি। আমাদের বাংলাদেশের যারা ইন্ডিয়ার কর্তৃপক্ষ আছে, এম্বাসি, তারা এই জিনিসটা আসলে উপলব্ধি করা উচিত। আমাদেরকে যে এত বড় লাইন, 2-3 ঘন্টা লাইনে দাঁড়ায় থেকে ভিতরে গিয়ে ব্ল্যাঙ্ক পাসপোর্ট, এটা আসলে করা ঠিক না। এটা আমাদের অত্যন্ত মানে খুবই কষ্টদায়ক একটা বিষয়। কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে, তার ফলে সব পাসপোর্ট এখনই বিদায় করে দিচ্ছে, জানি তারা পাসপোর্ট নিয়ে যেতে পারে। পরবর্তীতে যারা তারা পাসপোর্ট পাবে নাকি পাবে না তার নিশ্চয়তা তারা দিতে পারছে না। এটা ইন্ডিয়ান এম্বাসির লোকদের স্টাফরা বলতেছে, সিকিউরিটি গার্ড, বিভিন্ন ধরনের স্টাফ, ক্লিনার, তারা বলতেছে। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। আগ্রাসী বন্যায় পানির নিচে 11 জেলা। বৃষ্টিতে লক্ষ্মীপুরে নতুন নতুন এলাকা প্লাবিত। ভেঙে গেছে ছোট ফেনী নদীর মুছাপুর স্লুইস গেট। দুর্গম এলাকায় সুপেয় পানি ও খাদ্য সংকট। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।